ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই, দেখা যায়। ওকে, ওকে, সরি ফর দ্য ডিস্টারবেন্স। যে যেখানে আমরা ছিলাম, তো পার অক্সাইড বা আমাদের ইয়া ধরলাম, ফর এক্সাম্পল KMnO4, সরি, KMnO4, K2O, H2O2, এগুলোতে আমরা কিভাবে বুঝবো যে কিভাবে এই অক্সিজেনের আমরা ইয়া কি? তো প্রত্যেক ক্ষেত্রে আমরা অক্সিজেনের যোজনীটা ধরে নিই কত, এক্স। এখন কে এর যোজনী কত, +1। তাহলে এখানে আমরা যদি হিসাব করি কেমনে আসে বলো? এখানে যদি আমরা হিসাব করি 1 × 2 + x = 0, তাহলে x = -2। -2। এখন আমরা দিলাম K2O2, সিম্পল। আবার সেম, 2 + 2x = 0। তাহলে এখানে আসলো আমাদের কত, x = -1। -1। ওকে, এবার আসলো KO2। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 + 2x = 0, x = -1/2। এখন এই প্রত্যেকটা যৌগে আমাদের এখানে পাওয়ার কোনো চিহ্ন দেওয়া আছে? জি না। ওকে, যাদের যে যে সমস্যা, এক একটা সমস্যা সবাই চ্যাটে লিখতে থাকো। এমসিকিউ টাইপের প্রবলেমই শুধুমাত্র দেখানো হবে, বাকি ব্যাখ্যামূলক কোনো কিছু আসবে না তোমাদের, যেগুলো এটা পড়ানোর দরকার আছে। আর তোমরা 2 বছর ধরে এই বই পড়ছো, ব্যাখ্যামূলক তোমাদের সমস্যা থাকার কথা না। তো তোমরা চ্যাটে লিখতে থাকো। থ্যাংক ইউ নাহিয়ান, চ্যাটে লিখছো। ওকে, তাইলে আমরা এই দুইটা দেখলাম। এখন এখন আসলো তোমার হচ্ছে SO4 2-। এই জায়গায় তোমার কি আসবে? সালফারের যোজনী তুমি জানো কত, বলো? 6, সালফার +6। 4x। এখানে অ্যান্সার আসবে কত আমাদের? এখানে -2। -2। কেন? কারণ কি আমাদের নেট চার্জ চার্জ। দেওয়া আছে। চার্জ যদি না মাইনাস দেওয়া থাকতো তাহলে কি হতো? -1 হবে, -1। কোনটা? x এর মান -1। না না, x এর মান -2। x এর মান x এর -1 মান কেন? -2 হবে, হ্যাঁ, x এর মান -2। হুম, বলার দরকার নেই, সমস্যা নেই। x এর মান -2 হবে। ওকে, তো তুমি বেসিক কথা হচ্ছে যে তোমরা সুপার অক্সাইড, পার অক্সাইড, এগুলো তোমরা না জানতেই পারো যে এতগুলো ইনফরমেশন আছে, অনেকগুলো হইতে পারে। Na2O আছে, আবার NaO2 হইতে পারে। তো এতগুলো তোমরা নাই জানতে পারো, স্বাভাবিক বিষয়। তো কি করবা তোমরা? তোমরা জানো তো একটা, এর পাশে তো আরেকটা আছে, সেটার হচ্ছে যে তোমাদের যে ইয়াটা কি বলে, তোমাদের যেটা জানা আছে সেটা দিয়ে তোমরা বিয়া করো। অক্সিজেনেরটা অজানা ধরো, এক্স ধরলাম, এক্স ধরে আমরা ক্যালকুলেট করলাম। যেহেতু আয়ন না, তাহলে আমরা কি ধরবো, যে এই দুইটার সমষ্টি 0। আর যদি আয়ন হয় তাহলে সমষ্টি কি, আয়নের চার্জ। বোঝা গেছে? ওকে, রাইট। ওকে, নেক্সট হচ্ছে লাসাতলীয় নীতি। লাসাতলীয় নীতিতে নাহিয়ান কি প্রবলেম আছে বলো? ভাই ওইখানে মানে গ্রাফে মানে নীতিটাই সমস্যা,
বইয়ে একটা গ্রাফ দেওয়া আছে, ওইটা আসলে মানে মাথায় ঢোকে না আর কি। লাসাতেলীয় নীতিতে কোনো গ্রাফ দেওয়া আছে বলে বইয়ে একটা ওকে ছিল আপনার 162 পেজে। আচ্ছা এটা এটা গ্রাফ ওই ওই জিনিস না, এটা লাসাতেলীয় নীতির কোনো গ্রাফ না, এটা হচ্ছে বিক্রিয়ার হারের গ্রাফ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওইটাই আর কি মাথায় ঢোকে না। ওকে আচ্ছা ঠিক আছে, এটা দেখাচ্ছি। ওকে তাহলে এটা আমরা হচ্ছে ফুল স্ক্রিনেই করি, যেহেতু তোমাদের ইংলিশ মিডিয়াম আছে। ওকে ভাইয়া, বলো। যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে যে লেখছে যে 57.34 কিলো জুল, এটা কনস্ট্যান্ট নাকি জাস্ট যখন স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস রিঅ্যাক্ট করতেছে তখনই? উইক অ্যাসিড আর বেসের ক্ষেত্রে ইভলভ হিটটা কম হয়। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন জিনিসটা কি সেটা বলো। প্রশমন বিক্রিয়া, এই হ্যাঁ, প্রশমন নিউট্রাল করে বিক্রিয়া, দেয়। হ্যাঁ এই প্রশমন বিক্রিয়ায় যে সব সময় যে তোমার একই তাপমাত্রা থাকবে এটা নিয়ম না, এটা হচ্ছে শুধুমাত্র ওই বিক্রিয়াটার জন্যই নির্দিষ্ট। মানে যখন আর কি লাইক অ্যাসিড বেস দুটোই স্ট্রং, তখন আর কি লাইক 57.34 কিলো জুল হ্যাঁ বেস হয়। শুধু তাই না, আমাদের কি এখানে কোনো স্পেশালি উল্লেখ করে দেওয়া আছে যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে কোনো ইয়ে আছে? আমার তো মনে হয় না আসছিল, আমি তো দেখিনি। কি? আমাদের কি কোনো ইয়া উল্লেখ করে দেওয়া আছে? হ্যাঁ, আছে। জি ভাই, এখানে বলা আছে মানে স্ট্রং অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট 54 বেশি। করলে এক্সাম্পল হ্যাঁ, 154 পেজের 57.34 উপরে আছে বলা। এই তো চলে গেল চলে গেল। আচ্ছা এটা, এটার ক্ষেত্রে তোমরা যেটা বলতেছো যে প্রশমন আমার পাওয়া গেছে ধরেন। যার মাইক আনমিউট করা লাগবে সে হাত তুলবে। ওকে আচ্ছা, এখানে তোমরা যেটা দেখতেছো সেটা কোনটা প্রশমন বিক্রিয়ার কি বলছে প্রকৃত সমীকরণ। প্রশমন বিক্রিয়ার প্রকৃত সমীকরণের বলতে প্রশমন বিক্রিয়া যে এটুকুই সেটা বোঝানো হয় না, এটা হচ্ছে মূলত এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর বিক্রিয়া, সেটার হচ্ছে এটা। তো ফর এক্সাম্পল যদি প্রশমন বিক্রিয়া বলে বেসিক প্রশমন বিক্রিয়া, তখন তখন তুমি বলতে পারবে যে এটা হচ্ছে ওইটার অ্যান্সার।
কিন্তু যদি বলে NaOH প্লাস HCl, এখান থেকে তোমার NaCl এর হিট কই? NaCl এর জন্য একটা হিট লাগবে, তারপর H2 এর জন্য একটা হিট লাগবে। এই দুইটার জন্য মিলায় তখন হচ্ছে এটা আসবে না, প্রত্যেক ক্ষেত্রে এটা সেম আসে না। এটা হচ্ছে বেসিক রিঅ্যাকশনের জন্য। বোঝা গেছে? স্পেকটেটর আয়ন চিনার উপায় কি? ওকে, স্পেকটেটর আয়ন, আচ্ছা জামিউল, ওকে জামিউল, হ্যাঁ আনমিউট করো জামিউল। মানে এইখানে এই যে নিচে প্যারাতে লেখা যে মানে এই যে আবার অ্যাসিড হিসেবে, মানে তাহলে এটা কি বুঝাইতে যাচ্ছে অ্যাকচুয়ালি এই নিচের প্যারাটায়? এখানে লেখা করা, দেখো হিসাব করে দেখা গেছে 1 মোল পানি উৎপন্ন করার জন্য 57.34 কিলো জুল তাপ উৎপন্ন হয়। সো আমাদের যেখানে প্রত্যেকটা এনে হচ্ছে, প্রত্যেকটা যখনই আমরা কোনো অ্যাসিড ইয়া করি, H2S মানে H2SO4 প্লাস Na2 NS ইয়া 2NaOH ইন সিম্পল বললাম, তাহলে Na2SO4 উৎপন্ন হইলে এখানে 2 অণু পানি উৎপন্ন হইলো আমাদের, তাই না? 2 অণু না 1 অণুই উৎপন্ন হলো। হ্যাঁ, 1 অণু পানির ক্ষেত্রে এখানে আমাদের পানি উৎপন্ন করার বিক্রিয়া, প্রশমন বিক্রিয়াটা মূল রিয়াকশন হচ্ছে কি? অ্যাসিড আর ক্ষার যোগ করে পানি উৎপাদন করা, তাই না? হ্যাঁ, তো এই বিক্রিয়াটা যখন হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে, প্রত্যেকটা বন্ধন আমরা চ্যাপ্টার 8-এ পড়ছি যে প্রত্যেকটা বন্ধন কিন্তু আলাদা শক্তির, প্রত্যেকটা বন্ধন আলাদা শক্তি না? হ্যাঁ, অল ক্যালকুলেশন কখনো সেম হয় না। কিন্তু এখানে হচ্ছে ইয়াই বলছে যে, লেখাটা ভালো করে পড়ো, যে অ্যাসিড হিসেবে আমরা যে কোনো তীব্র অ্যাসিডই নিই না কেন, প্রতি ক্ষেত্রে সে হাইড্রোজেন আয়ন সরবরাহ করবে, এবং ক্ষার হিসেবে যে কোনো তীব্র ক্ষার নিলে সেটা হাইড্রোক্সাইড সরবরাহ করবে। তার মানে কি? পানি উৎপন্ন করবে, এবং 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে প্রশমন তাপ। সেটা হচ্ছে আমাদের H2O2 বিক্রিয়াটা। বুঝতে পারছো? প্রশমন তাপ এই জন্যই বললাম যে এটা হচ্ছে H2S2O2 যে আমরা উৎপন্ন করতেছি, আমরা যে পানি উৎপন্ন করতেছি, মেইন যে পানিতে উৎপন্ন হচ্ছে, সেই উৎপন্নের বিক্রিয়াটাই হচ্ছে আমাদের H2O2, এই মানে এই প্রশমন তাপ। তোমরা দেখতে পাবা পানি উৎপাদনের বিক্রিয়া, এটা ক্যালকুলেশন করলে। আমরা নর্মালি যদি H2O2 এর বিক্রিয়া করি, তখন কি আছে? 2H2 প্লাস O2 না? 2H2O, তাই না? আচ্ছা আসতেছি, চেক করি। অলরাইট, তাহলে এটা বুঝতে পারছো যে এটা কেন প্রশমন তাপ? জি। এন্ড প্রশমন তাপ কনস্ট্যান্ট বলা না, এটা প্রশমন তাপ কনস্ট্যান্ট, ইয়েস, হ্যাঁ 1 মোল পানির জন্য এটা কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট। পানির জন্য এটা অলওয়েজ কনস্ট্যান্ট। আর আমাদের বিক্রিয়াতে উৎপন্ন হয় হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু যদি আমরা বিক্রিয়ার তাপ উল্লেখ করি, তাহলে কি হবে? সেটা কি কনস্ট্যান্ট হবে? না। ফর এক্সাম্পল আমরা এই পুরো বিক্রিয়ার জন্য বললাম, ওকে, যেহেতু না বলছো তাহলে আর কি। অলরাইট, আমরা তারপরে যাই হচ্ছে ওই জায়গাটাতে যে জায়গাটা আমাদের কোশ্চেন করা হয়েছে। অলরাইট, বলো শামস। যে আপনি যে HW দিয়েছিলেন ওখানে বলছিলেন যে হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের অপর নাম কি? তো হুম, এটা তো আমাদের বইয়ে নাই। আছে, হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা একটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন না? হাইড্রোলাইসিস বইয়ের অপর নামও আছে তোমাদের বইয়ে। তো ডিকম্পোজিশন, হ্যাঁ ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওটা তোমাদের শেষে, ক্লাস শেষে সব সলভ দিয়ে দিব, সমস্যা নেই, তোমাদের শিখাই দেব। আমি জানি, দেখছি তোমাদের অনেকেরই খাতা দেখছি তোমরা ওয়াটার রিঅ্যাকশন লিখছো, পানি বিশ্লেষণ বিক্রিয়া। হাইড্রোলাইসিস মানে কি? আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ, একই কথাই, দুইটা তো একই কথা, কিন্তু অপর নামটা কি?
এই জন্য বলতেছি যে ওটার এটা তোমরা ওই জায়গাটাতে তোমরা ভুল করছো। ওকে, আচ্ছা আমরা এই জায়গাটাতে ইয়া করি, শেষ করি। আচ্ছা, তো এখানে আমাদের যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, ওকে, স্যার এটা কি অধঃক্ষেপণ বিক্রিয়া হবে? হ্যাঁ এটা অধঃক্ষেপণ বিক্রিয়া। আমি দেখাবো নি বইয়ে, তোমাদের লেখা আছে। ওকে, ওকে, ওয়েট। আচ্ছা, তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এর রেট অফ ইয়া, আমরা জানি কি সাম্যাবস্থা জিনিসটা কি, মানে দুইটা একই হারে উৎপন্ন আর বা ইয়া হইতে থাকবে, এটা হচ্ছে আমাদের সেই ইয়া। কিন্তু এখানে হচ্ছে, এখানে দেখো আমাদের কি কি আছে, বিক্রিয়ার হার আছে আর সময় আছে, ঘন কি আর এখানে কি আছে, ঘনমাত্রা আর সময়। তো দুইটার ঘনমাত্রা তো সেম হবে না, বুঝতে পারছো? কোয়েশ্চেনটা করছিল হচ্ছে, কে করছিল জানি, আমি নিজেও নাম ভুলে গেছি। যাই হোক, নাহিয়ান, নাহিয়ান, মাইক আনমিউট করবা। জি নাহিয়ান, ভাই বলেন। ওকে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে বিক্রিয়ার হারের আর একটা হচ্ছে বিক্রিয়ার উৎপাদের। তো আমরা জানি যে একটা সময় হচ্ছে যে হচ্ছে মানে কি বলে বিক্রিয়ার হার দুইটা সমান হয়ে যাবে, মানে যে হারে হচ্ছে ইয়া হবে, ঘনমাত্রা উৎপন্ন হবে, আর যে হারে হচ্ছে ইয়া ঘনমাত্রা বলতেছে, যে হারে উৎপাদ উৎপন্ন হবে আর যে হারে বিক্রিয়ক উৎপন্ন মানে বিক্রিয়ক ভাঙবে বা বিক্রিয়ক উৎপন্ন হবে। উৎপাদ ভেঙে বিক্রিয়ক উৎপন্ন হওয়ার যে ইয়া, আর হচ্ছে বিক্রিয়ক ভেঙে উৎপাদ হওয়া, মানে প্রোডাক্ট টু রিঅ্যাক্টেন্ট, রিঅ্যাক্টেন্ট টু প্রোডাক্ট, দুইটা কি হবে, সেম হবে। এই যে এই পয়েন্টটাতে এসে কি হচ্ছে, যে প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্টের উৎপন্নের হার বা রেট অফ রিঅ্যাকশন সেম হয়ে যাচ্ছে। এই জন্য দুইটা হচ্ছে একসাথে হয়ে গেছে। এই ক্ষেত্রে হচ্ছে এই লাইনটা একসাথে হয়ে গেছে। এটা বুঝতে পারছো? প্রথম গ্রাফ। বুঝতে পেরেছি, একটু ওকে, বাংলায় বলেন। হ্যাঁ বলো। বাংলায় বুঝো নাই নাকি কি বুঝলা, বললাম বুঝলাম না। বুঝছি মানে বিষয়গুলো বুঝছি, আপনি একটু বাংলায় বলেন পরবর্তীতে, তাই বল। ওকে, তো তোমাদের এখানে অনেক ইংলিশ ভার্সনও আছে, সবই বলতেছি, বাংলাও বলতেছি, ইংলিশও বলতেছি, এই জন্য সেম। এখানে হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা কি হচ্ছে আমাদের মোলার, দুইটা মোলার তো আমাদের সেম না, দুইটা যৌগ বিক্রিয়কের ঘনমাত্রা আর ঘন কি বলে উৎপাদের ঘনমাত্রা সেম হয় না। বিক্রিয়কের ঘনমাত্রা কমে যায়, কেন কমে যায়, কারণ কি বিক্রিয়ক অনেক বেশি রিঅ্যাকশন করে সবসময়, যে আর উৎপাদেরও হচ্ছে ইয়া হয়ে যায়। তবে এটা সব ক্ষেত্রে নেসেসিটি না যে এটা এরকমই দেখাবে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের দুইটার ক্ষেত্রে মোলার সেমও থাকতে পারে, তখন দুইজন আবার একই হবে। ওকে, অল রাইট, এটা বুঝতে পারছো তাহলে নাহিয়ান? জি বুঝতে পেরেছি। ওকে, শামস আনমিউট করো। মানে এখানে সেম হবে কখন, লাইক যখন রিঅ্যাক্টেন্ট এন্ড প্রোডাক্ট মানে রিঅ্যাক্ট করতে করতে লাইক সেম রিঅ্যাক্টেন্ট রিঅ্যাক্ট করে ফেলছে এন্ড প্রোডাক্টও সেম প্রডিউস হয়ে গেছে, তখন লাইক লাইন টুটা কি সেম হয়ে যাবে এরকম কিছু। আচ্ছা, মানে বলতে চাচ্ছ এটা কোন মানে গ্রাফের ক্ষেত্রে বলতে চাচ্ছ না, তুমি, সেটা সেকেন্ডটা আগে বলো। ঘনমাত্রা, ঘনমাত্রা। ঘনমাত্রার ক্ষেত্রে, মানে আচ্ছা এখানে যেটা দিছে এখানে তো লাইক রিয়েকশনটা অনেকক্ষণ হওয়ার পর প্রোডাক্টের সংখ্যা বেড়ে গেছে এরকম দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি তো প্রথমে তো অন্যরকম থাকে না। ওকে, জিনিসটা হচ্ছে যে এখানে যখন দেখো এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখো যে এখানে এসে পুরো এই দুইটা একই লাইনে আসতেছে, তাই না? ফর এক্সাম্পল, আমার এই লাইনটা হচ্ছে যেমন তোমার স্টপ পয়েন্ট হইতো, মানে এখানে এটা হইতো,
এই দুইটা এই জায়গায় এসে একই হয়ে যেত, মানে দুই জায়গায় হচ্ছে জি। বিক্রিয়কের ঘনমাত্রা সেম সমান। তখন কি হইতো? তখন এই দুইজন একই লাইন বরাবরই চলতে থাকতো, পয়েন্ট অফ কলিশন। হুম, যে বিক্রিয়া মানে যে পয়েন্টে তারা দুইজন এসে মিলিত হচ্ছে, এই জায়গায় যদি তারা হচ্ছে মানে বিক্রিয়া স্টপ হয়ে যায়, মানে সাম্যাবস্থায় এসে যায়, তাইলে কি হবে? মানে দুইজনের ঘনমাত্রা সমান থাকা অবস্থায় যদি সাম্যাবস্থায় চলে আসে, তখন বিক্রিয়ক আর উৎপাদের মানে একই হারে সম্মুখ বিক্রিয়া হবে আর ঘনমাত্রাও দুইজনের সেম হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সাম্যাবস্থাটা আরো পরে আসছে। তাহলে আমাদের বিক্রিয়ার হার কিন্তু অনেক রকমের হইতে পারে, এরকমও হইতে পারে, আবার এরকমও হইতে পারে। মানে বিক্রিয়ক বেশি ভাঙে নাই কিন্তু তার আগে উৎপাদ অনেক তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলতেছে। এরকম বিক্রিয়া তো আমরা দেখছি ঋণাত্মক প্রভাবের, ঋণাত্মক প্রভাবকের বিক্রিয়াগুলো আমরা কি দেখছি? জি। তো ওইসব ক্ষেত্রে কি হয়, উৎপাদ তাড়াতাড়ি ভাঙে, বিক্রিয়ক কম খুবই দ্রুত মানে আস্তে ভাঙে। ওইসব ক্ষেত্রে বিক্রিয়ার যখন আমরা রিয়াকশন দেখি, তখন কি হয় বিক্রিয়কের এটার ক্ষেত্রে যে সম্মুখ বিক্রিয়ার হার অল্প থাকে, আর বিপরীত বিক্রিয়ার হার মানে উৎপাদ থেকে রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট হওয়া, সরি প্রোডাক্ট থেকে রিঅ্যাক্টেন্ট হওয়া অনেক তাড়াতাড়ি হয়। তখন কি হয়? তখন উপরে হয়। কিন্তু আবার যদি আমাদের ধনাত্মক প্রভাবক হয়, তখন কি হয়? নিচে হয়। আর দুইটার এখান দিয়ে যেটা দেওয়া হয়েছে সেটা মাঝখানে। এই এখন ঘনমাত্রা সমান থাকে কখন? যখন আমাদের যে পয়েন্টে আমাদের সাম্যাবস্থায় চলে আসে, সেই অবস্থায় আমাদের যে ঘনমাত্রাটা থাকে, সেই অবস্থাতে সেই ঘনমাত্রাটা চলতে থাকে। এখন এই দুইটা যৌগেরই ঘনমাত্রা সমান তখনই হবে যখন দুইজন একই সাথে মানে সাম্যাবস্থায় আসবে, আবার ঘনমাত্রা দুইটাও সমান হবে। এটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, অল রাইট। আচ্ছা আচ্ছা, একটা সিঙ্গেল এলিমেন্ট, ওকে, সমস্যা নেই। স্পেকট্রেটর আয়ন চিনার উপায়, স্পেকট্রেটর আয়ন চিনার উপায় কি? তোমরা হচ্ছে বললাম তো সেম। ওকে, লেট মি ক্লিয়ার দিস। এটা তোমাদের জন্য ছিল না, এটা আমার আনা লাগছে তোমাদের সবাইকে একসাথে বোঝানোর জন্য। স্পেকট্রেটর আয়ন চেনার উপায়, একটা রিঅ্যাকশন লিখি আমরা। এখানে উৎপন্ন হইলো, সরি 2NaCl দিলাম, 2 অণু KCl, 2 অণু, সরি Na2SO4। এই জায়গায় আমার এখানে +1 ছিল, এখানে -1, এখানে +1, এখানে -2, এখানে +1 -1, +1 -2। এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি জারণ সংখ্যার মানের কোনো পরিবর্তন নাই প্রত্যেকটা মৌলের। সো আমরা বলতে পারি যে এই মৌলগুলা কোনো ইলেকট্রন আদান প্রদান করতেছে না। তো যে মৌলগুলো আমাদের ইলেকট্রন আদান প্রদান করতেছে না, তাহলে সেই মৌলগুলা কি হবে? দর্শক আয়ন হিসেবে বসে আসছে। এখন H2O কখনো আমাদের দর্শক আয়ন হইতে পারবে না। আমাদের H2O কেন দর্শক আয়ন হইতে পারবে না? কারণ কি H+ আর OH- অলরেডি বিক্রিয়া করে তারা কি অবস্থায় আছে? বিক্রিয়া করে পানি হয়ে যৌগ অবস্থায় আছে, অণু অবস্থায় আছে। আমাদের অণু অবস্থায় থাকার কারণে H2O কখনো আমাদের দর্শক আয়ন হবে না। আর Na2SO4 এই সবগুলো জলীয় দ্রবণে, আমরা কি জানি আয়নিক যৌগের সবগুলো জলীয় দ্রবণ কি থাকে, মানে আয়নিক যৌগ
জলীয় দ্রবণে কি 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 অবস্থায় থাকে? দ্রবীভূত যখন থাকে তখন তারা কি অবস্থায়, আয়ন অবস্থায় থাকে নাকি আয়ন অবস্থায় থাকে না, কোনটা? থাকে মুফিদ? আয়নিক অবস্থায় থাকে। আয়ন অবস্থায় থাকে। তো এখানে প্রত্যেক জায়গায় তুমি রিয়াকশন দেখে দেখতে পাচ্ছ যে তোমাদের কি হচ্ছে, যে তোমাদের প্রত্যেকটা আয়ন হচ্ছে সেম থেকে যাচ্ছে। এখন আয়ন তোমার আগেও সেম ছিল, এখনো সেম আছে, খালি যৌগটা ভিন্ন হইছে। এটা কি তোমার কোনো সমস্যা হচ্ছে? তোমার কোনো ইলেকট্রন মানে রেডক্স বিক্রিয়া চলছে? না। তাহলে তাহলে প্রত্যেকটা কি একটা দর্শক আয়ন না? এখানে চারটা অণুই কি একটা দর্শক আয়ন না, মানে চারটা পরমাণুই? হ্যাঁ। এবার বুঝতে পারছো যে স্পেকট্রেটর আয়ন কিভাবে চিনবা? জি। ওকে। অল রাইট। ওকে। একটা সিঙ্গেল এলিমেন্ট কি অ্যাসিডিক বা বেসিক হতে পারে না? একটা সিঙ্গেল এলিমেন্ট কখনো অ্যাসিডিক বা বেসিক হইতে পারে না। একটা সিঙ্গেল এলিমেন্ট অলওয়েজ ইয়া, একটা সিঙ্গেল এলিমেন্ট কখনো তোমার কি বলে আচরণ করতে পারে না। তবে হ্যাঁ, ধাতুগুলো আমাদের হইতে পারে, বেসিক হইতে পারে। কারণ কি ধাতু হচ্ছে আমাদের সিঙ্গেল হয়েই আচরণ করার চেষ্টা করে। তবে অম্ল আমাদের করতে পারে না, Cl2 গ্যাস হিসেবে থাকে, ধর্মী হইতে পারে কিন্তু আচরণ করে না, ওই আচরণ করে না। ওকে। নেক্সট একটা কোয়েশ্চেন হয়েছিল, সাজি মনে করছিল। ওকে। SiOH4 reacts as both base, হ্যাঁ, SiOH4 অম্লধর্মী হিসেবেও কাজ করে, আবার কি বলে ক্ষারধর্মী হিসেবেও কাজ করে। এটা হচ্ছে উভধর্মী অক্সাইড, হাইড্রক্সাইড, সরি, হ্যাঁ, উভধর্মী হাইড্রক্সাইড। অল রাইট। আর কি প্রশ্ন ছিল? না, আর তোমাদের কোনো প্রশ্ন ছিল না। আর কোনো প্রশ্ন আছে? অল রাইট, যেহেতু নাই তাহলে আমরা ইয়ার দিকে যাই। আচ্ছা। ওকে, আমি ফাইলটা কই রাখলাম? WPS। হ্যাঁ মুফিদ বলো। চ্যাটেই বলো, আমি তো বললাম কোয়েশ্চেন সব চ্যাটে করতে, আনমিউট করে করা লাগবে।
পানি যোজনা আদ্য বিশ্লেষণের মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে যে একটাতে হাইড্রোজেন আর অক্সিজেন অণু ভাগ হয়ে যায়। ওকে, আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 1200 ATM। তো এটা শোনা গেছে তো মনে হয়। ওকে, লেস। আচ্ছা জামিউল, বলো, আনমিউট করতে পারো, বলো। এখানে লেখা যে হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের অপর নাম প্রিসিপিটেশন, কিন্তু এইখানে মানে আমাদের বইয়ে তো হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের খালি একটাই বলছে যে AlCl3 আর 3H2O তে AlOH3, এটা খালি প্রিসিপিটেট হিসেবে থাকে, কিন্তু সব হাইড্রোলাইসিস রিঅ্যাকশন তো আর প্রিসিপিটেশন না। তোমাদের বই এটা বলছে? হ্যাঁ, তারপর আবার লাস্টের দিকে লেখা আছে যে হাই মানে এটা শুধু ওইটাই আর কি নন সলিউবল, কিন্তু আরেকটা রিঅ্যাকশন আছে ওটা তো আর প্রিসিপিটেশন না। আচ্ছা, অল ক্ষেত্রে এটা যে তোমার প্রিসিপিটেশন না তাও না, এটা হয়, এটা সব ক্ষেত্রে না। তবে মোস্ট অফ দা ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন যোজনের বিক্রিয়াতে প্রিসিপিটেশন হিসেবেই থাকে। কেন থাকে? কারণ হচ্ছে যে এই যৌগগুলো যে আমাদের ইয়া হয়, দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে কি হয়, আয়ন আকারেই থাকে। আয়নগুলো নিচে পড়ে যায়, কিছু কিছু আয়ন নিচে পড়ে যায়, যার কারণে হচ্ছে এটা কি হয় বলো, প্রিসিপিটেশন প্রিসিপিটেট হিসেবেই হয়, থাকে। কিন্তু এই জন্য এটাকে বলা হয় বইয়ে তো প্রিসিপিটেশন। এভাবে সরাসরি লেখা নাই যে এটার অপর নাম এইটা। আচ্ছা, এটার অপর নাম এটা এখানে দেওয়া নাই, কিন্তু এটা এই জন্যই বলা হয়েছে যে এটাকে অদক্ষেপণ বিক্রিয়া হিসেবেও কনসিডার করা যায়। In, in that case, the reaction may be considered as a precipitation reaction. আচ্ছা, মানে কি? এখানে তো তোমাকে বলে নাই যে এই পার্টিকুলার রিয়াকশনটাকেই আমরা প্রিসিপিটেশন রিয়াকশন হিসেবে বলবো।
নাকি জাস্ট বলছে যে এই রিয়াকশনটাকে বলছে? বলো তো, তোমাকে কোন রিয়াকশন বলছে? হাইড্রোলাইসিস রিয়াকশনের কথা বলছে নাকি জাস্ট বলছে যে এক্সাম্পলের রিয়াকশনের কথা? বলছে যে কিছু কিছু ক্ষেত্রে আর কি, এখানে সামটাইমস। হ্যাঁ, সামটাইমস বলছে, সামটাইমস বলছে, কিন্তু এখানে বলছে যে দিস কাইন্ড অফ রিঅ্যাকশন সামটাইমস প্রোডিউসেস নন ট্রান্সপারেন্ট সলিউবল কম্পাউন্ডস, মানে কখনো কখনো নন ট্রান্সপারেন্ট মানে মানে দেখা যায় না, ট্রান্সপারেন্ট না, সেরকম হচ্ছে দ্রবণীয় দ্রবণীয় ইয়া করে সামটাইমস নন ট্রান্সপারেন্ট। কিন্তু এটাকে কি সামটা নন ট্রান্সপারেন্ট মানে কি বলো? মানে ঘোলাটে আর কি, একদম ক্লিয়ার না। ঘোলাটে। এন্ড সলিউবল মানে? সলিউবল মানে দ্রবীভূত না হওয়ার এরকম। দ্রবীভূত না হওয়া নাকি দ্রবীভূত হওয়া, কোনটা? মানে সলিউবল মানে হচ্ছে দ্রবীভূত হওয়া। হ্যাঁ, তো এখানে কি বলছে? দিস কাইন্ডস অফ রিঅ্যাকশন সামটাইমস প্রোডিউসেস নন ট্রান্সপারেন্ট সলিউবল কম্পাউন্ডস, মানে কি ঘোলাটে দ্রবণীয় যৌগ উৎপন্ন করে। কখনো কখনো, মানে সব সময় যে দ্রবণীয় উৎপন্ন করতে পারে সেটা না, কখনো কখনো কি উৎপন্ন করে? মানে ঘোলাটে হচ্ছে মানে দ্রবণীয় যৌগ উৎপন্ন করে। তাহলে বাকি সময় কি থাকে? বাকি সময় যে দ্রবণীয় যেগুলো দ্রবীভূত হয় না, তাহলে সেগুলো কি থাকে? এবার বুঝতে পারছো? সামটাইমসটা হচ্ছে অধঃক্ষেপণের ক্ষেত্রে না, সামটাইমসটা কোন ক্ষেত্রে বলো? হাইড্রোলাইসিসের ক্ষেত্রে। হাইড্রোলাইসিসের ক্ষেত্রে তো হাইড্রোলাইসিসই তো দুইটা রিঅ্যাকশনই তো হাইড্রোলাইসিস। ওকে, সামটাইমসটা হচ্ছে যে দ্রবীভূত যেই যৌগগুলো উৎপন্ন করে সেগুলোর ক্ষেত্রে। আচ্ছা। আমাদের হাইড্রোক্সিল খুব কম দ্রবীভূত হয়, শুধু শুরুর দিকে উপরের গুলা দ্রবীভূত হয়, নিচের গুলা দ্রবীভূত হয় না অতিরিক্ত ভারী হওয়ার কারণে। বোঝা গেছে? হ্যাঁ। ওকে। তারপর এখানে আমি জারণ সংখ্যা লিখতে বলছিলাম, অনেকে লিখছো +1, ঠিক আছে, +1 লিখলে তোমরা 0.5 মার্ক পাচ্ছ। কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা কি একটা না দুইটা? দুইটা। ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে সে হচ্ছে -1 হিসেবে ইউজ করা হয়। এটা খুব কম খাতায় পাইছি আমি, যে একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। অধঃক্ষেপণ বিক্রিয়া। নেক্সট হচ্ছে 1200 ATM। 1200 ATMটা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, Fe2O3 অনেকে অ্যান্সার লিখছো 3H2O, 5H2O, 2H2O। Fe2O3 এর একটা মরিচার, এই চ্যাপ্টারে মরিচার একটা কথা লেখা আছে যে মরিচাতে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, এই জন্য এখানে NH2O ব্যবহার করা হয়। এটা কি লেখাটা কেউ কিন্তু তোমরা কি মনোযোগ সহকারে পড়ছিলা? মনে হয় না, এই জন্য ভুল করছো। ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের কি বলে পিঁপড়ার কোয়েশ্চেন তো সবার কাছে আছে, কোয়েশ্চেনটা সবাই বের করো। আমি কি বের করতে পারি নাকি দেখি তারও। দুই পাশে দেওয়া কষ্ট।
ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। তো এখানে আমাদের লাস্ট কোয়েশ্চেনটা ছিল যে গ্যালভানাইজিং কি। গ্যালভানাইজিং অনেকে লেখছো যে মরিচার রোধ করার জন্য, এত এত কিছু না লিখে কোনো ধাতুর উপর হচ্ছে কি বলে জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে গ্যালভানাইজিং, এটুকু লিখলেই হইতো। জিঙ্কের প্রলেপ দেওয়াকেই মূলত গ্যালভানাইজিং বলা হয়। এটা হচ্ছে মরিচা প্রতিরোধ করা বা ইয়া। খালি মরিচাই তো আমাদের একমাত্র সমস্যা না। আর জিঙ্কের প্রলাপ তো খালি হচ্ছে আমাদের আয়রনের উপরেই দেওয়া হয় না, অনেক কিছুর উপরেই দেওয়া হয় জিঙ্কের প্রলাপ। অলরাইট, ওকে। নেক্সট প্রশ্ন ছিল যে আমাদের যে সাম্যাবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় বা বিক্রিয়ক ও উৎপাদের মোট মোল সংখ্যা সমান থাকলে এর উপর চাপের প্রভাব কি হবে? লাসাতেলীয় নীতি। কোনো প্রভাব নাই, এটা অনেকে ঠিক লিখছো। জারণ সংখ্যা ও যোজনীর মাঝে মূল পার্থক্য কি? বইয়ে লেখা আছে এটা। তোমরা অনেকে লেখছো যে জারণ সংখ্যা আর যোজনীর মধ্যে মূল পার্থক্য হচ্ছে দুইটা প্লাস মাইনাস হইতে পারে না। মানে একটা ধনাত্মক আর ঋণাত্মক হয়, আর একটা হচ্ছে ইয়া হয়। আচ্ছা, সাজিম বলছে যে স্যার মরিচে পূর্ণ পানির ম্যাক্স কয়টা অণু থাকতে পারে? কোনো লিমিট নাই, এটার কোনো লিমিট নেই, অ্যাকচুয়ালি কোনো লিমিট নেই। এই কারণেই হচ্ছে এখানে NH2 দেওয়া থাকে। তবে হ্যাঁ, যে আমাদের তুমি যদি বললো যে হ্যাঁ ভাই স্যার আমাদের কোনো কোনো জায়গায় আমরা দেখি 2H2O 3H2O, হ্যাঁ মরিচার পরিমাণ ওখানে কম। কিন্তু যদি তোমার একেবারে কোর পর্যন্ত যদি তোমার ইয়া হয়, মরিচা চলে যায়, তখন কি হবে? Fe2O3 এর একেবারে ভিতর পর্যন্ত তোমার আহ, মরিচা গেছে, আয়রনের একেবারে ভিতর পর্যন্ত, তখন মরিচে পানির পরিমাণ অনেক বেশি হয়। এই জন্য হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। এই জন্যই এটার অ্যাকচুয়াল সংখ্যা হচ্ছে Fe2O3.NH2, এর কোনো অ্যাকচুয়াল নাম্বার নাই। ওকে, নেক্সট হচ্ছে যে জারণ সংখ্যা ও যোজনীর মাঝে মূল পার্থক্য, তো যেটা বলতেছিলাম যে তোমরা অনেকে লেখছো যে জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক হয়, যোজনী হচ্ছে ধনাত্মক কি বলে যোজনী ধনাত্মক হয়। এটা কি কোথাও পড়ছো তোমরা বইয়ে যে যোজনী ঋণাত্মক হইতে পারে না আর জারণ সংখ্যা ধনাত্মক হয়, মানে ধনাত্মক ঋণাত্মক হইতে পারে? তোমরা বইটা অনেক সেটা কম। হোল নাম্বার হয়। কোন- কোনটা হোল নাম্বার হয়? ভ্যালেন্সি তো মানে ফ্র্যাকশনাল হতে পারে না। না না, এটা হওয়ার কথা না যে অক্সিজেন হচ্ছে নাম্বার অফ চার্জেস ইন অ্যান অ্যাটম অর আয়ন অ্যালং উইথ ইটস সাইন। আর এটা হচ্ছে অ্যান্সার ডেফিনেশনটা লিখে দিছি, অক্সিডেশন ভ্যালেন্সি নাম্বার আর হচ্ছে ভ্যালেন্সি। ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট টু বন্ড উইথ আদার এলিমেন্ট। জি জি, এটা লিখছি। ইয়েস, ইয়া যেটা বললো সাজিদ, যেটা বললো ঠিক আছে। সাজিদ না? না হ্যাঁ সাজিদ। সাজিদ যেটা বললো ঠিক আছে। আমার নাম সাজিদ বলছো জামিল। না জামিল বলছো? ও জামিল, আমি- তোমাদের ভয়েস আমি চিনি না, সিম্পল কথা। যাই হোক, জামিল থ্যাংক ইউ। হ্যাঁ, জামিল যেটা বলছে সেটাই। জারণ সংখ্যা হচ্ছে পরমাণুর চার্জের আয়ন সংখ্যা, আর যোজনী হচ্ছে যে কোনো একটা মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার জন্য যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করার প্রয়োজন হয় অথবা শেয়ার করার প্রয়োজন হয়, সেই সংখ্যাটা। এটা হচ্ছে এই দুইটার মূল পার্থক্য, যে জারণ সংখ্যা দ্বারা পরমাণুর চার্জ বোঝানো হয় এবং যোজনী দ্বারা হচ্ছে বন্ধন গঠন করার জন্য প্রয়োজনীয় ইলেকট্রন সংখ্যা বোঝানো হয়। এটাই মূল পার্থক্য। অনেকে অনেক কিছু লেখছো, থ্যাংক ইউ এটার জন্য। অল রাইট, তো ভাইয়া এই যোজনীতে চ্যাপ্টারে কোনো এই ধনাত্মক পর্যন্তই। বা ঋণাত্মক চিহ্ন হয় না? হ্যাঁ, যোজনীতে তো কোনো ধনাত্মক চিহ্ন হ্যাঁ, বা ঋণাত্মক যোজনী চিহ্ন তোমার নেই? ঋণাত্মক চিহ্ন হয় না। হ্যাঁ, ঠিক আছে, যোজনীর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন নেই, কিন্তু ওইটা কি মেইন পার্থক্য? না ওটা তো ভাইয়া, তুমি মেইন চিহ্ন দিয়ে পার্থক্য এটা বলতেছো। না। তুমি তো এটা পার্থক্য লিখতে গেলে আমি অনেকগুলো পার্থক্য লিখতে পারবো। সেখানে তুমি যদি আমি জিজ্ঞাসা করছি মূল পার্থক্য কি, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স, তখন তো তোমাকে বলতে হবে মেইনটা কি। অল রাইট, তো আর কারো কোনো সমস্যা আছে? না থাকলে এখানেই শেষ, হাত তুলতে পারো এখনো।
যেহেতু সবাই নাই বলছো, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।